তো জন উইকের বাপ আবারও রিটার্ন করেছে। টাইম লাইন দিয়ে বিবেচনা করলে তো ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে, তবে মারামারি কাটাকাটির ক্ষেত্রে এই মানুষটা জন উইকের থেকে কোনো অংশেই কম না। সিনেমার নাম হচ্ছে সিসু রোড টু রিভেঞ্জ বা সিসু পার্ট 2, যেটা 2022 সালের সিসু সিনেমার একটা সিকুয়েল, এবং সেটার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আর সেই সিনেমাটা যদি দেখে থাকেন তো একদম গ্রেট, কারণ আপনারা একটা সেরা অ্যাকশন সিনেমার উইটনেস করেছেন। তবে কথা যখন হচ্ছে সেই সিনেমাটার পার্ট 2 কে নিয়ে, তো এখানে যে গল্পের মেইন চরিত্র তার ব্যাক স্টোরিটা, তার পার্সোনাল লাইফটাকে আরো বেশি ফোকাস করা হয়েছে। এবং অ্যাকশন না ভাই, অ্যাকশন একদমই কমেনি, বরং এবার আরো ব্রুটাল কিছু দেখিয়েছে। তো আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি সিসু রোড টু রিভেঞ্জ সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো ফার্স্ট অফ অল, সিনেমার নাম সিসু কেন? শব্দটার অ্যাকচুয়ালি কোনো অর্থ নেই। এটা এক টাইপের ফিনিশ শব্দ যেটা রিপ্রেজেন্ট করে একটা কঠোর দৃঢ় সংকল্প এবং সাহস। তো গল্পের সময়কাল হচ্ছে 1946 এবং স্থানটা হচ্ছে ফিনল্যান্ড, এবং যেখানে মেন স্টোরিটা তৈরি হয়েছে। তবে এই ফিনল্যান্ডের অনেকটা জায়গা, বিশেষ করে ক্যারেলিয়া, যেটা সোভিয়েতের দখলে চলে গিয়েছে। এবং আমাদের গল্পের মেন চরিত্র অর্থাৎ আতামি কোর্পি, যাকে গোটা দেশ বা সেই রিজনের মানুষেরা একটা লেজেন্ড হিসাবে মনে করে, তার সাথে এই সোভিয়েতদের সম্পর্কটা একদমই ভালো না। কারণ সেই যুদ্ধের সময় অর্থাৎ উইন্টার ওয়ার, যখন এই মানুষটা একা কয়েকশো সোভিয়েত সৈন্যকে হত্যা করেছে। এই মানুষটার নাম শুনলে লিটারেলি সবাই কাঁপে, যেটার প্রমাণ আমরা আগের বাড়ি দেখেছিলাম যে নাজি সৈন্যগুলোর সাথে সে কি করেছিল। তবে সোভিয়েতের হিট লিস্ট থেকে কিন্তু সে এখনো সরে যায়নি, সে টার্গেট হয়ে গেছে। আর সমস্যাটা তখনই হয়ে দাঁড়ায় যখন সে আবারও সেই সোভিয়েতের টেরিটরিতে প্রবেশ করে নিজের বাড়িতে যাওয়ার জন্য। যেমনটা বললাম, তার নিজের বাসস্থান সেই ক্যারেলিয়া, যেটাই সোভিয়েত দখল করে রেখেছে। তো সেখানে সে যাচ্ছে। তো চেক পয়েন্টে তার পরিচয়পত্রটা দেখার পরই সৈন্যরা অ্যালার্ট হয়ে যায় যে সেই মোস্ট ওয়ান্টেড মানুষটা তাদের রিজিনে প্রবেশ করেছে। আগের বার তো সে জীবিত বেরিয়েছে, এবার তাকে ছাড়লে চলবে না। আমরা তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি যে সেই মুহূর্তটা একটা টেন্স সিচুয়েশন চলছে। আতামি কোর্পি সে কিন্তু চায় না কোনো লড়াই, তবে সে জানে যে এটা অনিবার্য হবেই। তবে কখন হবে সেটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, সে সেই স্থানে এসেছে যেখানে তার আগের বাড়ি ছিল, যেখানে তার পরিবার বসবাস করত। তবে সেই পরিবার আর নেই, তার পরিবারের আর কোনো চিহ্নই বাকি নেই, কারণ সেই সোভিয়েত সৈন্যরা তার সম্পূর্ণ পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে সেই উইন্টার ওয়ারে, সেই যুদ্ধের সময়তে। এবং এই ফার্স্ট টাইম আমরা এই মানুষটাকে এরকম ইমোশনাল হতে দেখি। সেই যে প্রথম থেকে তার মধ্যে যে ক্রোধ রাগটা যে দেখছি না, এটা আসলে তার পরিবার হারানোর কারণেই হয়েছে। তার পরিবার তো নেই, তবে স্মৃতি হিসাবে পড়ে রয়েছে তার বানানো এই ঘরটা, যেটাকে সে এই স্থান থেকে তুলে তার নতুন জায়গায় নিয়ে যেতে চায়। তবে শত্রুরা তাকে ভুলে যায়নি, বিপদ আবারও আসছে। কারণ সাইবেরিয়ার সেই জেলখানায় বন্দি এক সোভিয়েত জেনারেল, যে আতামি কোর্পিকে বহু বছর ধরে খুঁজছে, কারণ সেই তো বহু সোভিয়েত সৈন্যদের নৃশংসভাবে হত্যা করেছিল। সেই অফিসারটার নাম হচ্ছে ইয়াগর ড্রাগনভ, যাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। আতামি কোর্পিকে সোভিয়েতরা আবারও দেখতে পেয়েছে এবং তাকে হত্যা করার মিশন দেওয়া হয়েছে তাকে। সে যদি এটা করতে পারে তবেই সে মুক্তি পাবে, অর্থাৎ জেলখানা থেকে বেরোতে পারবে। এখন এই মানুষটাকে কেন জেলখানায় বন্দি করেছে তার এক্স্যাক্ট রিজন তো দেওয়া হয়নি, তবে তার সিনিয়রদের সাথে কথোপকথনে এইটুকুনি তো বোঝা গিয়েছে যে এই মানুষটা অর্থাৎ এই অফিসার বা আর্মি জেনারেল যেই হোক, সে তার নিজের ইউনিটকে বাঁচাতে বা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আতামি কোর্পি যেভাবে বহু সৈন্যদের হত্যা করেছে সেটাতে এই অফিসার অবশ্যই ব্যর্থ প্রমাণিত হয়েছে, সেটারই শাস্তি হয়তো সে ভোগ করছে। তাই অবশ্যই তার মনে একটা রাগ তো রয়েছে, যেটার বদলা সেও নেবে এখন। অন্যদিকে আমাদের গল্পের মেন চরিত্র, যে তার পুরনো বাসস্থান ত্যাগ করছে, তার শখের বাড়ির প্রত্যেকটা তক্তা খুলে সে গাড়িতে বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে। যেমনটা বললাম, তার পরিবারের শেষ স্মৃতি বলতে তো এই ঘরটাই তো ছিল, সেটা নিয়েই সে যাচ্ছে ফিনল্যান্ডের উদ্দেশ্যে, তার নতুন বাসস্থান। তবে মাঝখানেই বেশ কিছু সোভিয়েত সৈন্যরা তার গাড়িটাকে আটক করে। যেমনটা বলেছিলাম, সে চায় না লড়তে, তবে সে টেন্স সিচুয়েশনটা আবারও তৈরি হয়। ইয়াগর ড্রাগনভ সে সেই স্থানে উপস্থিত ছিল এবং এবার সে আর কোর্পিকে ছাড়বে না। ইভেন সেও কিন্তু কোর্পিকে লেজেন্ড বলেই ডাকে, যেমনটা এই গোটা দেশের মানুষ তাকে চেনে। যাই হোক, গাড়িতে বসে আতামি কোর্পি লক্ষ্য করতে পারে একজন সৈন্য সেখানে মোলোটভ রেডি করছে, অর্থাৎ তার উপরে আক্রমণের চেষ্টা হচ্ছে। তাই অবশেষে সে লড়াই করতে বাধ্য হয়। প্রথমেই দুটো সৈন্যকে বড় ভয়ঙ্করভাবে সে হত্যা করে। ইভেন একটা সৈন্য তো কাজ ভেঙে তার গাড়ির মধ্যেই তার পার্থের সিটেই পড়েছিল অজ্ঞান হয়ে।
অন্যদিকে ড্র্যাগনভ সে এখনো আক্রমণ করেনি, সে জাস্ট পিছু করছে, সে জাস্ট দেখছে যে এই লেজেন্ড কি কি করতে পারে। তারপর চলতে চলতে একটা পরিত্যক্ত চার্চের সামনে আতামি কর্পি আমাদের শিশু সে দাঁড়িয়ে যায়। তার পাশে যে সৈন্যটা ছিল যে জেগে গিয়েছে তাকে আগে বলে পালাতে এবং পিছনে থাকা সোভিয়েত সৈন্যগুলো ভুলবশত তাদের নিজেদেরই সঙ্গীকে গুলি মারে। আতামি কর্পি তারপর বেরিয়ে আসে, লুকিয়ে লুকিয়ে সেখানে উপস্থিত প্রত্যেকটা সৈন্যকে হত্যা করে দেয়। ড্র্যাগনভ তখনও গাড়ির মধ্যে ছিল এবং তার পাশে বসে থাকা সৈন্যটা সেও লড়াই করার জন্য প্রস্তুত, তবে ড্র্যাগনভ তাকে চুপচাপ স্টিল বসে থাকতে বলে, যেটা সে শোনে না, সেটারই দাম তাকে চোকাতে হয়। অর্থাৎ ড্র্যাগনভ জানে যে আতামি কর্পি কি কি করতে পারে। যাই হোক, আতামি কর্পিকে আমি এখন লেজেন্ড বলেই রাখছি। তো সেই লেজেন্ড সে কিন্তু ড্র্যাগনভকে গুলি মারে না, বরং তাকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তার গাড়ির টায়ারটা লিক করে দেয় যাতে সে পুনরায় তার পিছু না করতে পারে, তবে বিপদ তো তাতেও যায়নি। একটা কমপ্লিট মোটো স্কোয়াড তারপর সেই লেজেন্ডের পিছু করে। বাইকে চেপে সেই সৈন্যগুলো একদম কমপ্লিট আর্মার স্যুট পরে এসেছে, মানে একদম ফুল প্রোটেকশন নিয়ে এসেছে। পাবজির লেভেল 3 হেলমেট, তাই সরাসরি রিভলভার দিয়ে মাথায় গুলি মারলেও তাদের কিছু হচ্ছে না। এই লড়াইয়ের দরুন একজন শটগান দিয়ে সরাসরি আমাদের লেজেন্ডকে গুলি মারার চেষ্টা করে, তবে সামহাউ সে সার্ভাইভ করে যায় এবং সেই স্কোয়াডের প্রত্যেকটা সৈন্যকে বড় নৃশংসভাবে হত্যা করে, মানে লিটারেলি ব্রুটাল ওয়েতে হত্যা করে তাদের। অন্যদিকে ড্র্যাগনভ সে লড়ছে না, সে জাস্ট মজা দেখছে, গাড়ি করে তার পিছু করেই যাচ্ছে। সেই কারণে তাকে থামানোর জন্য একটা মৃত সৈন্যর পকেটে থাকা গ্রেনেড গুলোকে ট্রিগার করে সে ড্র্যাগনভের গাড়িতে ছুড়ে মারে তাকে। যদিও ড্র্যাগনভ স্মার্ট ছিল, সময় মতন তার সিটটা চেঞ্জ করে নেয় এবং সেই বিস্ফোরণে সে তো বেঁচে যায়, তবে তার গাড়িটা অকেজো হয়ে যায়। অন্যদিকে আমাদের লেজেন্ড সেও একটা জায়গায় গিয়ে থেমেছে, গাড়িটাকে রিফিউল করছে এবং সে হালকা আহতও হয়েছে। তার গালে একটা ক্ষত চিহ্ন দেখতে পারি, যদিও সেটা জাস্ট ক্ষত না বরং ফুটো হয়ে গেছে। তার মুখ থেকে একটা শটগানের গুলিও আমরা দেখতে পারি, অর্থাৎ একটা দানা তার গাল ফুটো করে মুখের মধ্যে ঢুকে গেছে, তবে তার ভেতরে কোনো রিয়াকশন নেই। এটাতে অবাক হওয়ার তো কিছু নেই, কারণ প্রথম পার্টটা দেখে থাকলে এই মানুষটার সার্টিফিকেট বায়োডাটা আপনারা পেয়ে গেছেন, কারণ এই মানুষটাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটাকেও সে সার্ভাইভ করেছে। তাকে লেজেন্ড এই কারণেই মনে করা হয় কারণ অনেকে ভাবে যে এই মানুষটার কোনো মৃত্যু নেই। এই তো সেই মোটো স্কোয়াড তো গেছে, এবার স্বয়ং প্লেন চলে এসেছে এই মানুষটাকে হত্যা করবে বলে। মানে লিটারেলি এই মানুষটাকে হত্যা করার জন্য সেই সব পন্থাগুলো নেওয়া হচ্ছে যেমনটা আমরা জিটিএ গেমে করে থাকি। প্রথমেই দুটো ফাইটার প্লেন চরম জ্বালাতন করা শুরু করে। এখন সে বাঁচবেই বা কিভাবে? সৌভাগ্যবশত সামনেই একটা জঙ্গল ছিল যেখানে সে ঢুকে পড়ে। এখন সেই জঙ্গলের সরু রাস্তা, যেখান থেকে আমাদের লেজেন্ডের গাড়িটাকে ফলো করা খুবই মুশকিল, তবে একটা প্লেন চালাকি করে কাত হয়ে সেই সরু জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, আর সেই মুহূর্তে লেজেন্ড তার গাড়িতে ব্রেক মেরে দেয়, যার কারণে প্লেনটা সরাসরি তার গাড়িতে এসে ধাক্কা মারে। বাগেই থাকে আর একটা প্লেন, যার গুলি শেষ হয়ে যাওয়াতে পাইলট সেটাকে সরাসরি কামাকাজি প্লেন হিসাবে ইউজ করার চেষ্টা করে, তবে আমাদের লেজেন্ড স্মার্টলি তার ট্রাকের সেই তক্তাগুলোকে র্যাম্পের মতন বানিয়ে দেয়, যার ফলে প্লেনটা সরাসরি সেই ট্রাকের সাথে ইম্প্যাক্ট করতে পারে না। মানে বুঝতেই পারছেন আমাদের ওয়াইল্ড ফ্যান্টাসিস গুলো এই লেজেন্ড সত্যিতে পরিণত করছে। যদিও এই দুটো প্লেন থেকে সে সার্ভাইভ করলেও আর একটা তৃতীয় প্লেন আসে, যে উপর থেকে একগুচ্ছ বোমা ফেলতে থাকে, যার কারণে লেজেন্ড তার ট্রাকটা নিয়ে পাশের সমুদ্রে পড়ে যায়। এখন তার জীবন যায় তো যাক, তবে সেই ট্রাকের মধ্যে থাকা সেই কাঠগুলো, সেই তক্তাগুলো, সেগুলো হারালে চলবে না, সেটাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আফটার অল তার পরিবারের এই একটা স্মৃতি তো বেঁচে আছে, যেটা নিয়ে সে জীবিত থাকবে। অন্যদিকে ইয়াগার ড্র্যাগনভ সে তো পিছু ছাড়েনি, ডুবুরি পাঠিয়েছে সে। অবশ্যই তার ট্রাকটা তো খুঁজে পেয়েছে, তবে সেই কাঠগুলো এবং স্বয়ং লেজেন্ডকে পায়নি তারা। সে 100% শিওর যে সেই মানুষটা জীবিত রয়েছে। অন্যদিকে আমাদের লেজেন্ড সাঁতরে সাঁতরে সমুদ্রের তীরে ফিরে আসে। সে কাঠগুলোকে ভেলার মতন সে ইউজ করেছে। এখন যাত্রা করার জন্য একটা গাড়ি তো লাগবে এবং সেই স্থানে একটা পরিত্যক্ত কামান ছিল, সেটাকেই সে গাড়ির মতন ইউজ করে। সেখানে বেশ কিছু এক্সপ্লোসিভ ছিল, সেগুলো সে গ্যাদার করে নিয়ে চলেছে সেই বর্ডারের উদ্দেশ্যে, অর্থাৎ সেই চেক পয়েন্ট। এবং এই চেক পয়েন্টটা ক্রস করতে পারলেই সে স্বাধীন, তার উপরে আর কেউ আক্রমণ করতে পারবে না। তবে সৈন্যরা তো সেখানে একদম প্রস্তুত। এখন সামনে যে লেভেলের ব্যারিকেড রয়েছে, তাই অবশ্যই আমাদের লেজেন্ড কামান নিয়ে তো সেটাকে ক্রস করতে পারবে না। সেই কারণে তার কাছে থাকা সেই এক্সপ্লোসিভগুলোকে সে বুস্টারের মতন ইউজ করে, যেটার চাপে সেই ট্যাঙ্কটা জাম্প করে সেই ব্যারিকেডটা তো ক্রস করে দেয়। তবে সেই ট্যাঙ্কটা এতটা ড্যামেজ হয় যে সেটা আর চলার মতন অবস্থায় নেই।
অন্যদিকে লেজেন্ড সেও তো ভেতরেই ছিল, সেও চরম ঘায়েল হয়েছে এবং আমরা লক্ষ্য করতে পারি যে তার কাছে একটা ছুরি রয়েছে যেটা নিয়ে সে কি করার চেষ্টা করছে সেটা তো জানি না, তবে সে চরম ঘায়েল এবং সে ট্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে তো সব সোভিয়েত সৈন্যরা, ইভেন ড্র্যাগনভ তার জন্য অপেক্ষা করছে। তার কাছে বন্দুক, সে লেজেন্ডকে গুলি মেরে এখানেই গল্প তার ইতি করে দিতে চায়। তবে সেই মুহূর্তে সব হাই র্যাঙ্কিং অফিসিয়ালসরা সেখানে চলে আসে, যারা জানায় যে এই মানুষটাকে তারা জীবিত নিয়ে যাবে, তাই ড্র্যাগনভ আর তাকে মারতে পারে না। তারপর আমাদের লেজেন্ডকে এক ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাইবেরিয়ার উদ্দেশ্যে। সেই ট্রেনেই তার উপর চরম টর্চার চলছে। একটা গরম তার যেটা জল করছে সেটা দিয়ে তার পিঠে চাবুকের মতন বাড়ি দেওয়া হচ্ছে। যে লেভেলের টর্চার লিটারেলি কোনো সাধারণ মানুষের উপর হলে সে জীবিত তো থাকতো না, তবে তার উপর অমানবিক টর্চার করা হচ্ছে। এখন শারীরিক যন্ত্রণা তো সে সহ্য করে নিলেও যে মানসিক যন্ত্রণা সেটা সহ্য করাটা খুবই কঠিন। ড্র্যাগনভ জানায় যে এই লেজেন্ডের পরিবারের সাথে সে কি করেছে। যেমনটা জানি যে তার সম্পূর্ণ পরিবার মারা গিয়েছে এবং তার পরিবারকে ড্র্যাগনভ কিভাবে হত্যা করেছে সেই গল্পটাই জানায়। কর্পির ছেলে, সে নাকি খুবই সাহসী, সে অলমোস্ট ড্র্যাগনভকে হত্যা করেই দিত, কিন্তু সে সেটা পারেনি। ড্র্যাগনভ জানায় যে সে তার জীবনে কয়েক হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, তবে তার পরিবারের গল্পটাই সে মনে রেখেছে, কারণ তাদের মধ্যে যেন জীবনটা অনেক বেশি ছিল, অনেক বেশি সাহস ছিল তাদের মধ্যে। তবে তাদের শেষ পরিণতি কি হয়েছে সেটা তো আমরা জানি। ড্র্যাগনভ জানায় যে তার পরিবারকে নাকি তারা শোভেল দিয়ে টুকরো টুকরো করে দিয়েছে, অর্থাৎ যে কারণেই আমাদের লেজেন্ড একটা লেজেন্ডে পরিণত হয়েছে, অর্থাৎ একটা মানুষ থেকে একটা জানোয়ারে পরিণত হয়েছে, সেই আগুনেই পেট্রোল ঢালার কাজ করছে এই ড্র্যাগনভ। যাই হোক, ড্র্যাগনভ তো তারপর চলে যায়। তাকে নিয়ে যাওয়া হবে সাইবেরিয়াতে, সেখানে গিয়ে আবারও তার উপর টর্চার হবে। তবে লেজেন্ডকে এরা এখনো চিনে উঠতে পারেনি যে এ কি করতে পারে। যে মানুষটা ব্যথা যন্ত্রণা পায় না, তার উপর টর্চার করা, হাত পা বেঁধে রাখার তো কোনো মানেই নেই। প্রথমে সে নিজের বাঁধনটা খুলে এবং তারপরে তার পায়ের মধ্যে থেকে, চামড়ার মধ্যে থেকে সে ছুরিটা বার করে। মনে আছে সে ট্যাঙ্কের মধ্যে সে একটা ছুরি নিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, আসলে সে সেই ছুরিটাকে নিজের স্কিনের মধ্যে লুকিয়েছে, সেই ছুরিটাই সে বার করে। অন্যদিকে বাইরে ছিল দুজন গার্ড, সে আওয়াজ পেয়ে দেখার চেষ্টা করে যে কি হয়েছে, আর কি তাদের সাথে কি হয় সেটা নয় আমি নাই বললাম। অন্যদিকে ইয়গর ড্রাগন, সে তো তার কাজ করে দিয়েছে, এখন সে চায় মুক্তি এবং টাকা পয়সা। তবে তার সিনিয়র, তার বস তাকে এখনো আটকে রেখেছে, তাকে তার টাকাটা দিচ্ছে না, যার কারণে এই ড্র্যাগনভ একটু ক্ষেপে রয়েছে। তার মুখটা দেখে তো এমনই মনে হচ্ছে। অন্যদিকে লেজেন্ড, সে একটার পর একটা সৈন্যদের সেই কোয়ার্টারগুলোকে ক্রস করে আসছে। কোনো আওয়াজ করা যাবে না, কারণ লোক জেগে গেলেই সমস্যা আরো বাড়বে। তবে কতক্ষণ? ট্রেনটা তো বেশ লম্বা, কতগুলো মানুষের চোখে ধুলো দিয়ে সে বেরোবে। ফাইনালি কেউ না কেউ তো তাকে দেখে নেবেই। তার হাতে ছিল একটা পিকেক্স, আসলে একটা সৈন্য ঘুম থেকে উঠে গেছিল এবং তাকে দেখে নিয়েছিল বলে সে সেই পিকেক্সটা ছুঁড়ে মেরে তাকে হত্যা করে। অন্যদিকে আর একটা সৈন্য, যার ঘুমটাও ভেঙে যায় বলে আমাদের লেজেন্ড তাকে পুনরায় আবার ঘুম পাড়িয়ে দেয়। সামনেই আরেকজন সৈন্য হাতে মদের বোতল নিয়ে ঘুমাচ্ছে, ভুলবশত হাত দিয়ে বোতলটা পড়ে যায়, ভেঙে কাঁচগুলো চারদিকে ছিটকায়। সেই কাঁচগুলো পাড়িয়েই আমাদের লেজেন্ড এগোতে থাকে, কারণ কোনো ধরনের আওয়াজ রিয়াকশন সে দিতে পারবে না। সো লুকিয়ে চুরিয়ে সৈন্যদের অনেক অ্যাভয়েড করে সে সামনের দিকে তো এগোচ্ছে, তবে অ্যাক্সিডেন্টলি ট্রেনের উপর দিয়ে চলার দরুন সে ভেঙে চুরে নিচে পড়ে যায়। মানে নিচে এক সশস্ত্র বাহিনী হাতে বন্দুক নিয়ে তো ঘুমাচ্ছে, সামনে তারা সেই লেজেন্ডকে দেখে গুলি মারার চেষ্টা করে। তবে যে মানুষটার ভাগ্যে মৃত্যুই লেখা নেই, গুলি আর তার কি বা করতে পারবে। লেজেন্ড তখন দুটো মানুষকে শিল্ডের মতন ব্যবহার করে এবং পরে তাদেরই এক বন্দুক নিয়ে এলো পাথারি গুলি চালাতে থাকে, যে গুলির আওয়াজ এবং সৈন্যদের চেঁচামেচি ড্র্যাগনভের কানে গিয়ে পৌঁছায়। ড্র্যাগনভ গিয়ে সেই জিনিসটাই দেখে যেমনটা সে প্রত্যাশা করেছিল। অবশ্যই সে এখন এই লেজেন্ডের সাথে তো লড়তে চায় না, সেই কারণে তার সম্পূর্ণ কোচটাকেই সেই ট্রেন থেকে আলাদা করে দেয়, যাতে কোনোভাবেই এই লেজেন্ড তার সামনে না পৌঁছাতে পারে। তারপর ড্র্যাগনভ সরাসরি চলে যায় তার বসের কাছে এবং তার থেকে টাকা পয়সা নিয়ে তাদের প্রত্যেককে হত্যা করে দেয়। মানে বেসিক্যালি মুক্তি এবং টাকার জন্যই সেই কাজটা করছিল, এইসব লড়াই টড়াইয়ে তার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে আটামি কর্পি অর্থাৎ লেজেন্ড, সে অত সহজে তো ড্র্যাগনভকে ছেড়ে দেবে না। এখন তাদের ট্রেন তো বহু দূরে চলে গেছে, তাদের ধরাটাও তো মুশকিল। সৌভাগ্যবশত সেই ট্রেনের মধ্যেই একটা ব্যালিস্টিক মিসাইল ছিল, যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয় এবং সেটা একটা বুস্টারের মতন কাজ করে। ড্র্যাগনভ ভেবেছিল যে ফাইনালি সে এবার হয়তো মুক্তি পেয়েছে, তবে না, মুক্তি তো সে পায়নি। আমাদের লেজেন্ড একদম রকেটের বেগে উড়ে আসে ড্র্যাগনভের কাছে। সেখানে তাদের দুজনের মধ্যে চরম ফাইট হয়, যেখানে একটা সময় তো মনে হচ্ছিল যেন ড্র্যাগনভ জিতে যাবে, যদিও আমাদের লেজেন্ড সে চরম ঘায়েল রয়েছে, সে এক্সস্ট হয়ে পড়েছে, লড়াই করার মতন অতটা তো জোর নেই। তবে ভাগ্য যার সাথে আছে তাকে আর মারবে কে?
যে অ্যাক্টিভ মিসাইলটা সেখানে ছিল সেটা জাস্ট কয়েকটা নাট বল্টুর মাধ্যমে সেই ট্রেনের সাথে আটকে ছিল। লেজেন্ড তখন সেই স্ক্রুগুলোকে খুলে দেয়, যার ফলে সেই মিসাইলটা সরাসরি মিসাইলের কাজই করে। সেটা ড্র্যাগনফকে হিট করে, যেটার ফলে একটা চরম বিস্ফোরণ হয়, যেটাতে অবশ্যই ড্র্যাগনফের মরে যাওয়া তো দূর, তার বডির কোনো টুকরো হয়তো পাওয়া যাবে না। আমাদের লেজেন্ড ফাইনালি তার বদলা নিয়েছে। তারপর সে চলে যায় তার আগের স্থানে, যেখানে সেই কাঠগুলো রয়েছে, তার ঘরের সেই অংশগুলো যেগুলোকে গ্যাদার করে সে চলেছে তার নতুন বাসস্থানের উদ্দেশ্যে। সেই বর্ডার চেক পয়েন্টে সে আবারও থামে এবং সৈন্যরা যখন তার আইডি কার্ডটা চেক করে তারা রিয়েলাইজ করে যে এটাই তো সেই মিথ, তার লেজেন্ড। তারা অ্যাক্সেস দিয়ে দেয় এবং ফাইনালি আটামি কর্পি ফিনল্যান্ডে প্রবেশ করে। অবশেষে একটা খালি জায়গা বেছে নিয়ে সেখানেই সে তার বাড়িটাকে পুনরায় বানানোর সিদ্ধান্ত নেয়। সেই কাঠগুলো নিয়েই, অর্থাৎ তার পরিবারের শেষ স্মৃতিগুলোকে নিয়েই সে আবারও একটা ছোট্ট ঘর বানাচ্ছে। তবে সেই দরুন বেশ কিছু লোকাল মানুষদের আমরা দেখতে পাই, কিছু ফিনিশ মানুষ যারা কিছু জিনিসপত্র নিয়ে সেই স্থানে চলে আসে। কর্পি তখন মনে করছিল যে এই মানুষগুলো হয়তো আক্রমণ করতে এসেছে, যদিও এমন একটা পরিস্থিতি সে কাটিয়ে এসেছে সে সহজে কাউকে বিশ্বাস করে উঠতে পারছে না। তবে সেই মানুষগুলো জানায় যে না, তারা এখানে এসেছে সাহায্য করার জন্য, তার বাড়িটাকে পুনরায় বানাতে তারা সাহায্য করবে তাকে। এবং এই কথাটা শোনার পরেই সে ইমোশনাল হয়ে পড়ে এবং সেই মানুষগুলো একত্রিত হয়ে সেই বাড়িটাকে বানানো শুরু করে। বলছে এই মানুষগুলো এমন না যে র্যান্ডম তারা সাহায্য করছে, তারা জানে যে কাকে তারা সাহায্য করছে, কে এই মানুষটা, এবং তাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল তখন এই মানুষটা কি করেছিল। ওয়েল, সিসুর সেকেন্ড পার্টের স্টোরি আপাতত তো এইটুকুনি। তবে যেমনটা বললাম যে প্রশ্ন যেখানে অ্যাকশনের, তো এই দ্বিতীয় পার্টটা কয়েক গুণ ব্রুটাল ছিল প্রথম পার্টটা থেকে, এবং মাঝে মধ্যে এরকম মারকুটটা সিনেমা আমি বেশ এনজয় করি। একটু আধটু তো প্রয়োজন নাকি কখনো কখনো। অ্যান্ড আপনারা যদি না দেখে থাকেন এই সিনেমাটা, বিশেষ করে তার প্রথম পার্টটা, সেটা চেক আউট করতে ভুলবেন না, আমার চ্যানেলে অলরেডি রয়েছে। এবং সিনেমাটা দেখতে চাইলেও ডেফিনেটলি দেখতে পারেন, অন্তত এর অ্যাকশনের জন্য। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।